কলেজ জীবনের কথা ভাবলে অনেক কিছুই চোখের সামনে ভেসে ওঠে। সেগুলো কি, কেন, এসবের কারণ খুঁজে বের করতে পারি না, কিন্তু সেই কথাটা বলেই চুপ করে যায় অন্বেষা। হাত পা কাঁপতে থাকে ওর। অন্বেষাকে এই অবস্থায় দেখে নিশা ওর পিঠের উপরে হাত রাখতেই চমকে ওঠে সে। না না, আমি যাব না, ও মেরে ফেলবে। কথাগুলো বলতে বলতেই আবারও চুপ করে জানালার দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করে যেতে থাকে অন্বেষা। নিশা অনেকবার করে তাকে ডাকতে থাকে। কিরে অন্বেষা, কি হয়েছে তোর? কোনো কথা বলছিস না কেন? কিরে অন্বেষা? অন্বেষার চোখে মুখে দুর্দান্ত ভয়, সারা গা দরদর করে ঘামছে। শীতকালে কলকাতা শহরে বসে দরদর করে ঘামছে সে, অথচ কোনো কিছুরই হুঁশ নেই। আবারও জিজ্ঞাসা করে ওঠে নিশা, কিরে কোনো কথা বলছিস না কেন? কি হয়েছে বলবি তো? কিছুক্ষণ বাদে সম্বিত ফিরে আসে অন্বেষার। এমন সময় সে বলে ওঠে, এখনো মনে হয় সে কাটা মুন্ডুটা হাতে নিয়ে বাচ্চা ছেলেটা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। অন্বেষার মুখে এই কথাটা শুনে নিশাও কিছুক্ষণ চুপ করে যায়। মানে কি বলতে চাইছিস তুই? দেখ অন্বেষা, আমি কিন্তু বলে দিলাম আমাকে ভেবে ভয় দেখাবি না, না হলে কিন্তু আমি চলে যাব, এই বলে দিলাম। আজকে তোর বাড়িতে একটা রাত কাটাতে এসেছি, গল্প করব ভাবলাম, আর সেখানে তুই এইসব নিয়ে পড়লি। তোর কি ওই ভয়টা এখনো যায়নি? কি দেখেছিলিস সেই নিয়ে কি এখনো এইভাবেই ভেবে চলেছিস নাকি? আরে বাবা, এইসব থেকে তোকে কিন্তু বেরোতেই হবে, না হলে তুই কোনোদিনও স্বাভাবিক হতে পারবি না। বুঝতে পেরেছিস আমার কথাগুলো? কি রে? অন্বেষা হাঁ করে নিশার মুখের দিকে তাকিয়ে শুনতে থাকে তার কথাগুলো। এরপর বলে ওঠে, না রে নিশা, আমি যা দেখেছিলাম সব সত্যি, বিশ্বাস কর। দেখ না, আজও ওই কথাগুলো মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। বেশ, ঠিক আছে, তুই যখন সেই কাহিনীটা এতবার বলার চেষ্টা করেও বলতে পারিসনি, তখন আজকে না হয় আমাকেই বল। অনেকদিন আগে একটা মানসিক বিশারদের কাছে শুনেছিলাম যে আমাদের মনের মধ্যে যদি কোনো বিষয়কে কেন্দ্র করে ভয় লুকিয়ে থাকে, তাহলে সেই ঘটনাটা আমাদের বলে দেওয়া উচিত। তাহলে নাকি মনটা অনেকটা হালকা হয়, বুঝলি? তুই একটা কাজ কর, তুই বরং আজকে আমাকে ওই কাহিনীটা বল, তোর নিজের চোখে দেখা কাহিনী। তাহলে আমার মনে হয় তুই একটু একটু করে হালকা হতে পারবি। না হলে বারে বারে কথায় কথায় এই ভয়টাই কাজ করতে থাকবে, আর আমি তোকে এইভাবে দেখতে পারবো না। তুই আমাকে বিশ্বাস করিস তো অন্বেষা? অন্বেষা ঘাড় নেড়ে সায় দিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমি তোকে বিশ্বাস করি। বেশ, তবে তুই কাহিনীটা আমায় বল, আমিও শুনি। এমনিতেই আজকের ওয়েদারটা কেমন একটা যেন, দার্জিলিং এর মতো ঠান্ডা, তার সাথে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ে চলেছে। এটা কলকাতা নাকি দার্জিলিং কিছুই ঠিকঠাক করে বুঝে উঠতে পারছি না। বেশ, আমি আজকে তোকে আসল সত্যিটা শোনাবো, যে কথাটা আমি কাউকেই আজ পর্যন্ত বলিনি। ওই ঘটনাটা ঘটার পরে প্রায় 5 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো মনে হয় যেন সবটা চোখের সামনে ভাসছে। আজও মনে হতে থাকে সে যেন আমার সামনেই এসে দাঁড়িয়ে রয়েছে। ওর হাত থেকে যে আমি কিভাবে নিস্তার পেয়েছিলাম সে একমাত্র আমিই জানি। অন্য কেউ সেই জায়গায় থাকলে কি করতো বলতে পারবো না, তবে আমার কাছে একটা লকেট ছিল। আমার মা ওটা আমার গলায় সবসময় পরিয়ে রাখে। এই দেখ না, আজও সেটা আমার গলাতেই পরানো রয়েছে। এটাই বলতে পারিস আমাকে সেদিন হয়তো রক্ষা করেছিল। নিশা ঘরের বড় আলোটা নিভিয়ে দেয়। এরপরে টেবিলের উপরে একটা মোমবাতি জ্বালিয়ে অন্বেষাকে উদ্দেশ্য করে বলে, একেবারে হন্টেড হাউসের মতো পরিবেশ। এই পরিবেশে এই ধরনের গল্প শোনার মজাই আলাদা। আর তুই তো দারুণ কথা বলতে পারিস, ফলে আজকের রাতটা নির্দ্বিধায় জমে যাবে। নে, এবারে বলতে শুরু কর তো।
অন্বেষা আরও একবার নিশার মুখটার দিকে ভালো করে তাকায়, তারপর গল্পটা বলতে শুরু করে। সেবারে কলেজ থেকে আমাদের এক্সকারশনে নিয়ে গেছিল। আমরা মোট 25 জন গেছিলাম। আমি বোটানি ডিপার্টমেন্টে ছিলাম, তুই তো জানিসই। প্র্যাকটিক্যাল এক্সামের জন্য মাঝে মাঝে এমন জায়গায় নিয়ে যেত। আমাদের সাথে সিনিয়ররাও থাকতো, যারা উদ্ভিদ বিশারদ। তারা ওই জঙ্গলে থাকা নানান রকমের উদ্ভিদ বিষয়ে লাইভ সেশন করত। সেগুলো আমাদের নোট হিসেবে লিখে আনতে হতো, আর ওইগুলোই পরে প্র্যাকটিক্যালের খাতায় লিখে পরীক্ষার সময় সাবমিট করতে হতো। এই কাজটা বেশ আনন্দদায়ক ছিল বটে, কিন্তু তার পাশাপাশি ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এমন সব জায়গায় নিয়ে যাওয়া হতো যেগুলো খুবই দুর্গম। বিলুপ্ত হয়ে যাওয়া উদ্ভিদ কি আর যে সে জায়গায় পাওয়া যায়? সেবারে আমাদের গন্তব্য ছিল ডাউ হিলের ওই জঙ্গল। কারা যেন বলল ওই জায়গাটা এই ধরনের কাজের ক্ষেত্রে একেবারে পারফেক্ট। এছাড়া হিল স্টেশন ঘুরে দেখারও একটা মজা আছে। ফলে আমরা সকলেই বেশ আনন্দের সঙ্গে রাজি হয়ে গেলাম। কিন্তু সেখানে গিয়ে যে এমন কিছুর সাথে মুখোমুখি হতে হবে, এটা একেবারেই কল্পনা করে উঠতে পারিনি। আমরা যখন পৌঁছলাম তখন প্রায় সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছিল। বাসটা আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। আমাদের সাথেই এক বৃদ্ধ প্রফেসর ছিলেন। এই ধর বছর 55 বয়স হবে। রিটায়ারমেন্টের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলা যায়, কিন্তু লোকটা বেশ খিটখিটে স্বভাবের ছিল। তবে মেয়েদের সাথে তার একটু বেশি ঘনিষ্ঠতা থাকায় সকলেই ওনার থেকে একটু দূরে দূরে থাকবার চেষ্টা করত। বাসটা যেখানে নামিয়ে দিয়ে গেল সেখান থেকে প্রায় 10 মিনিট হেঁটে আমরা পৌঁছলাম একটা ছোট্ট পাহাড়ের টিলায়। সেখানেই ছিল ওই কটেজটা। আর তখন জায়গাটা বেশ ভালোই ঠান্ডা ছিল। এছাড়াও শীতকালে গিয়েছিলাম বলে ঠান্ডার প্রকোপটা আরো বেশিই ছিল। সেদিনও ঠিক এইভাবেই ঝোড়ো হাওয়া আর ছিঁড়ে ছিঁড়ে বৃষ্টি পড়ছিল। জায়গাটা ছিল একেবারে থমথমে। ধরে নে একটা পিন পড়লেও তার আওয়াজ কানে আসবে এমন। বুঝতে পারছিস তো সেই নিস্তব্ধতার গভীরতা কতখানি হতে পারে? আমি ভূত প্রেতে বরাবরই একটু বেশি বিশ্বাস করতাম, আর আমরা সবকটাই মেয়ে ছিলাম গ্রুপে। সেবারে কোনো ছেলেরা যায়নি। ইচ্ছে করেই আমাদের সাথে ছেলেদেরকে নেওয়া হয়নি। আমরা সকলে গ্রুপে তেমনটাই ডিসাইড করে নিয়েছিলাম আর কি। ফলে সেটা একটা আলাদাই মজার ব্যাপার ছিল বলতে পারিস। রাতে আমরা গরম গরম রুটি আর মুরগির মাংস খেয়ে শুয়ে পড়লাম। একটা ঘরে 4 জন করে থাকবার ব্যবস্থা ছিল। ডিলাক্স রুম হওয়ার কারণে ডাবল বেডের খাটে দুজনে আরাম করে শুয়ে পড়তে পারত। আমাদের টিমে কাজল বলে একটা মেয়ে ছিল। মেয়েটাকে আমরা জাসুস বলতাম। ও ইন্টারনেট ঘেঁটে যে কত রকমের সব তথ্য খুঁজে বের করতে পারত তার তোর কোনো ধারণা নেই। ওর কথাগুলো হাঁ করে শুনতে ইচ্ছে করত। কোথা থেকে যে খুঁজে খুঁজে সেসব তথ্য খুঁজে আনতো তা ঈশ্বরই জানে। তখন রাত বেশ গভীর। বাইরে ঝিঁঝি পোকার ডাকের শব্দ শুনতে পাওয়া যাচ্ছিল। এমন সময় কাজল হঠাৎ করে ল্যাপটপটাকে মুখের কাছে নিয়ে বসে পড়ল। আর তারপরেই একটা চমকে ওঠা দৃষ্টি নিয়ে আমাদের দিকে ফিরে তাকালো। আমি আর কল্পনা পাশের খাটেই শুয়েছিলাম। কাজলকে ওরকমভাবে তাকাতে দেখে আমরাও বেশ ঘাবড়ে গেলাম। আমি বললাম, কিরে, কি হয়েছে? তুই এবারে আবার নতুন কোনো ভূতের গল্প ফাঁদতে চলেছিস নিশ্চয়ই। দেখ কাজল, আমি এমনিতেই ভীতু, আর এখানে একা একা 7টা দিন কাটাতে হবে। তোকে কিন্তু আগে থেকেই সাবধান করে দিলাম, এমন কিছু বলবি না যেটা শোনার পর আমার ঘুম না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কাজল আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। একবার ল্যাপটপের স্ক্রিনের দিকে দেখে, তো একবার আমাদের মুখের দিকে। তারপর অনেক চোরাচুরিতে সে মুখ খুলল।
বলল, আমরা যেখানে রয়েছি তার পিছনেই রয়েছে স্বয়ং মৃত্যু। ওই যে জঙ্গলটা দেখতে পাচ্ছিস, ওটাই ইতিহাস প্রসিদ্ধ ভুতুড়ে জঙ্গল। ওখানেই তো রয়েছে গলা কাটা ছেলেটার আত্মা। কাজলের মুখে এই কথাগুলো শুনবার সাথে সাথেই আমার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বইতে শুরু করে দিল। আমি বললাম, মানে মানে তুই বলতেটা কি চাইছিস? কলেজের থেকে এই ভুতুড়ে পরিবেশে আমাদেরকে নিয়ে আসা হয়েছে ভয় দেখাতে? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? যা দেখবি নেটে সেটাই বিশ্বাস করতে হবে। ধুর, কল্পনা ছাড় তো, আমরা বরং শুয়ে পড়ি। ওর কথা যত শুনবি তত ভয় লাগবে। তারপর দেখবি রাতের বেলা ঘুমোতেই পারছি না কেউ। বাদ দে তো। এই বলেই আমি আর কল্পনা বিছানায় শুয়ে পড়লাম। এমন সময় কাজল বলে উঠল, যে কটেজটায় আমাদের থাকবার বন্দোবস্ত হয়েছে সেটা ইংরেজ আমলের একটা স্কুল ছিল। এখানেই ওই বাচ্চাগুলো পড়াশোনা করতে আসতো। বিদেশ থেকেও এখানে অনেকে ভর্তি হয়েছিল। এছাড়া অনেক স্থানীয় বাচ্চারাও পড়াশোনা করতো এই স্কুলে। সেটাকেই পরে ট্যুরিজমের পক্ষ থেকে কটেজে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। এখন এখানে অনেক কলেজের ছেলেমেয়েরা এসে থাকে, আবার ট্যুরিস্টরাও এখানে ছুটি কাটাতে আসে। কিন্তু আরেকটা কথাও এখানে বলা হয়েছে, জানিস সেটা কি? আমি বড় বড় চোখ করে ওকে জিজ্ঞাসা করলাম, কি রে বলবি তো, বল না। কাজল বলল, এই কটেজে রাতের বেলা বাইরে ঘুরে বেড়ানো একেবারেই নিষিদ্ধ। পরিষ্কারভাবে এখানে রুলসে মেনশন করে দেওয়া আছে। সন্ধ্যের পর থেকে কাউকেই কটেজের বাইরে বেরোতে দেওয়া হয় না, এমনকি আশেপাশে ঘুরতেও দেওয়া হয় না। জানিস, বলা হয় ওই মুন্ডু কাটা ছেলেটাকে নাকি এই কটেজের আশেপাশেও ঘুরতে দেখা গেছে। সিসিটিভি ক্যামেরা ফুটেজে এমন কিছু নাকি ধরা পড়েছে যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একটা ছায়ার মতন কিছুকে একদিক থেকে আরেক দিকে দৌড়ে বেড়াতে দেখা গেছে, আবার ছুটে ওই জঙ্গলের ভিতরেও চলে যেতে দেখা গেছে। আর অনেকেরই ধারণা যে সেটা একটা বাচ্চাই ছিল। বুঝতেই পারছিস তো আমরা কোথায় রাত্রি যাপন করতে এসেছি? মৃত্যুপুরীতে শুয়ে রয়েছি সকলে। আমি ভাই কালকেই এখান থেকে কেটে পড়ব। কালকে সকালটা হতে দে, আমি প্রফেসরকে বলেই এখান থেকে ভেগে পড়ব। অন্য কোনো জায়গায় হোটেলের বন্দোবস্ত করতে বলবো। এই কথাগুলো বলেই কাজল আলো নিভিয়ে শুয়ে পড়ল। কিন্তু আমার চোখে কিছুতেই আর ঘুম আসতে চাইল না। একেই ভূতের ভয়, তার উপরে আবার এই সব কথা শুনে মনের ভিতরটা কেমন যেন আকুলি বিকুলি করতে শুরু করে দিল। আমি আমার খাটের সাথে লাগোয়া টি টেবিলটাকে আরও কাছে এগিয়ে নিয়ে এলাম। সেটার উপরে একটা হ্যারিকেন রাখা ছিল। পুরনো দিনের কটেজ তো, সেখানে অন্য কোনো আলোর ব্যবস্থা ছিল না। ফলে ওই হ্যারিকেনের আলোতেই কাজ চালাতে হচ্ছিল। আমরা বারবার করে বলেছিলাম এসব পুরনো দিনের বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু প্রফেসর বললেন, বাজেট নেই, যেটুকু টাকার বন্দোবস্ত করা সম্ভব হয়েছে সেটাতে এটুকুই সম্ভব। আর তাছাড়া এখানে একটা সুন্দর পরিবেশ আছে, সেটাকে এনজয় করো। ব্যাস, আর কি? অগত্যা ওনার কথাতেই এখানে আমাদেরকে থেকে যেতে হয়েছিল। হ্যারিকেনের আলোটা জ্বালাতেই মনে হলো যেন দরজার পাশ থেকে কিছু একটা সরে গেল। বিষয়টা আমি আন্দাজ করতে পারলেও কিছু বলতে পারছিলাম না, কারণ আমার ব্যাপারটা দেখেই ভীষণ ভয় করতে শুরু করে দিয়েছিল। দরজাটা বারান্দার দিকে ছিল। ভেতর থেকে পর্দা ফেলা থাকলেও মনে হলো যেন বাইরে কেউ দাঁড়িয়ে রয়েছে। হ্যারিকেনের আলোটা সেদিকে পড়ার কারণে বাইরে কারোর ছায়া সরে যাওয়ার ব্যাপারটা যেন স্পষ্টভাবে চোখে পড়ছিল। আমি চিৎকার করেছি কাউকে ডাকবো, সে উপায়ও ছিল না।
ফলে আমি একাই উঠে বসে পড়লাম। তারপর পাশে রাখা একটা লম্বা লাঠি নিয়ে দরজার দিকে এগোতে শুরু করলাম। এক পা করে দরজার দিকে এগিয়ে যাচ্ছি, আর মনে হচ্ছে কেউ যেন আমার সাথে সাথেই এগোচ্ছে। তার পায়ের শব্দ না পেলেও আমি তার উপস্থিতি স্পষ্ট টের পাচ্ছিলাম। দরজার কাছে এগিয়ে যেতেই আমি থমকে দাঁড়িয়ে গেলাম। একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ যেন দরজার কিহোল দিয়ে সোজা আমার শরীরকে স্পর্শ করল। আমি হ্যারিকেনটা সোজাসুজি তুলে ধরলাম। এরপরে পর্দাটা এক ঝটকায় সরিয়ে দিতেই একটা কালো বিড়াল আমার দরজাটার উপর ঝাঁপিয়ে পড়ল। ওর ধারালো নখগুলো দিয়ে দরজাটার উপরে আঁচড় কাটতে শুরু করে দিল। দৃশ্যটা ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু বিশ্বাস কর, মনে হচ্ছিল যেন ওই কালো বিড়ালটা দরজা ভেদ করে আমার শরীরের উপর এসে আছড়ে পড়বে, আর ওই ধারালো নখের সাহায্যে আমার সারা শরীরটাকে একেবারে ক্ষতবিক্ষত করে ফেলবে। ওইখানেই শেষ করে দেবে আমাকে। আমি তাড়াতাড়ি ওই দিক থেকে ঘাটটা ঘুরিয়ে চোখে আঙুল চেপে ধরলাম। ভয় আর ওই পাশে তাকাতে পারছিলাম না, কিন্তু তারপরে যখন সেদিকে তাকালাম, বিশ্বাস করতে পারবি না, বিড়ালটাকে আর সেখানে দেখতে পেলাম না। এবারে তুই আমাকে বল নিশা, একটা বিড়াল ওইটুকু সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে যেতে পারে? সে তো এতক্ষণ আমার চোখের সামনেই ছিল, এর মধ্যে গায়েব হয়ে গেল। আমি আশেপাশে দেখতে থাকলাম। দরজাটা ছিল কাঁচের আর ট্রান্সপারেন্ট, ফলে বাইরেটা দেখতে খুব একটা অসুবিধা হচ্ছিল না। কিন্তু আমি আর সেই বিড়ালটাকে কোথাও দেখতে পেলাম না। সেটা নিমেষের মধ্যেই চোখের সামনে থেকে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এরপরে আমি আবার পর্দাটা টেনে দিলাম, নিজের খাটের উপরে এসে বসলাম। গ্লাস থেকে জল খেতে যাব এমন সময় দেখি গ্লাসটা টেবিলের উপর আপনা থেকেই নড়ছে। গ্লাসের দিকে হাত বাড়াতে যাব, দেখলাম সেটা আস্তে আস্তে থেমে গেল। প্রথমে ভাবলাম এটা কেবলই আমার মনের ভুল, হয়তো খুব বেশি পরিমাণে ভয় পেয়ে যাওয়ার কারণেই এমনটা হচ্ছে। এরপর বোতল থেকে গ্লাসে জল ঢালতে যাব এমন সময় ওই কালো বুনো বিড়ালটা আবার দরজার উপর ম্যাও শব্দ করে আছড়ে পড়ল, আর সাথে সাথেই ওই গ্লাসটা আমার হাত থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল। সঙ্গে ঘরের মধ্যে একটা বিকট শব্দ হলো, কিন্তু দেখলাম কারোরই ঘুম ভাঙল না। আসলে হয়তো এতটা পথ জার্নি করে সবাই ভীষণ ক্লান্ত ছিল, এই কারণেই হয়তো কারোর ঘুম ভাঙল না। আমি গ্লাসটাকে কুড়ানোর জন্য মাথাটা নিচু করলাম। গ্লাসটা খাটের একটু ভিতরের দিকে ঢুকে গিয়েছিল। আমি সেদিকে সামান্য হাত বাড়ালেও সেটাকে নাগালে পাচ্ছিলাম না, ফলে সামান্য ছুটতে হলো। আমি খাটের নিচে ঢুকলাম। একটু পরেই দেখলাম খাটের ওপাশে দুটো রক্তমাখা পা দেখতে পাওয়া যাচ্ছে। ঘরে যেটুকু আলো ছিল তাতে বিষয়টা স্পষ্টই আমার নজরে পড়ল। আমি ঠক ঠক করে কাঁপতে শুরু করলাম। উপরের দিকে ওঠার মতন সাহসে আমার কুলালো না। আমি চুপচাপ নিচের দিকেই তাকিয়ে রইলাম। দেখলাম ওই রক্তমাখা পা দুটো ওইখানে ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হচ্ছিল সেটা কোনো বাচ্চার পা। আমি অনেক সাহস জুগিয়ে যখন উপরের দিকে তাকিয়েছি, তখন সেখানে কাউকেই দাঁড়িয়ে থাকতে দেখলাম না। মনে হলো যেন বুকে বল পেয়েছি। এরপরে ঠান্ডা মাথায় আবারও গ্লাসটা তুলতে গেলাম, তখন সামনের দিকে চোখ পড়ল। সাথে সাথে সেই পা দুটোকে আবার অমনভাবে রক্তমাখা অবস্থাতেই দাঁড়িয়ে থাকতে দেখলাম। এরপরে মুখ থেকে কেবল গোঙানি শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। এতক্ষণ যেটাকে কেবলই চোখের ভুল বা মনের ভুল বলে চালাচ্ছিলাম, সেটা আদপেও মনের ভুল ছিল না। উপরের দিকে মুখ তুললাম আবার, না,
কেউ নেই। কিন্তু নিচের দিকে তাকাতেই ওপাশে রক্তমাখা পা দুটোকে আবার দাঁড়িয়ে থাকতে দেখলাম। আবারও মুখ উপরে তুলে চারপাশটা দেখার চেষ্টা করলাম। কেউ কোথাও নেই। সাহস করে এবার নিচের দিকে তাকিয়ে দেখলাম, কিন্তু তখন আর ওকে দাঁড়িয়ে থাকতে দেখলাম না। আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে কল্পনাকে ডাকতে শুরু করলাম। কল্পনা, এই কল্পনা, কিরে, শুনতে পাচ্ছিস আমার কথাগুলো? কল্পনা, কল্পনা। কল্পনাকে অনেকবার ডাকাডাকি করার পরে ওর ঘুমটা ভেঙে গেল। এরপরে ও আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি ব্যাপার বলতো? কি হয়েছেটা কি? রাতের বেলা কি তোর জ্বালায় শান্তিতে একটু শুতেও পারবো না নাকি? উফ, এভাবে জ্বালাস না তো। তুই আর তোর ওই বেমক্কা ভূতের ভয় সব মিলিয়ে গোটা ব্যাপারটাকেই একটা অশান্তির আখড়া বানিয়ে রেখেছে। কিচ্ছু নেই বাবা, সব কিছু একেবারে স্বাভাবিক আছে। দেখে না নিজের চোখে। আমার মা, আমার কথাটা একটু শোন, এবার দয়া করে আমাকে ঘুমোতে দে, আর তুইও দয়া করে একটু শুয়ে পড়। সেদিন রাতে আমার আর ঘুম আসলো না। আমি বিছানায় শুয়ে বালিশটাকে মুখের উপর আলতো করে চেপে রেখে ঘুমিয়ে যে কখন পড়লাম মনেই নেই। সকালে ঘুম ভাঙল কাজলের চিৎকার শুনে। সে বলল, কি সর্বনাশ! বাইরে একটা কালো বিড়ালকে কেউ গলা কেটে ফেলে রেখে গেছে। রক্তে ভেসে যাচ্ছে বারান্দাটা। কাজলের মুখে ওই কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠে বিছানায় বসে পড়লাম। হঠাৎ করেই চোখের সামনে ভেসে উঠল কালকের রাতের ওই ঘটনাটা। বাইরে বেরিয়ে জানতে পারলাম বিড়ালটার মৃতদেহের পাশে একটা কুড়ুলকে পড়ে থাকতে দেখা গেছে। কেউ ওই কুড়ুলের সাহায্যেই নাকি ওর গলাটা কেটে দিয়েছে। ওই কুড়ুলটার গায়ে নাকি তখনও তাজা রক্ত লেগেছিল। এই বিষয়টা শোনা মাত্রই আমার শিরদাঁড়া বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গেছিল। আমি আগের রাতের কোনো কথাই কাউকে বলতে পারলাম না। কেবল মনে মনে ভেবে শিউরে উঠলাম। এরপরে 4টে দিন কিছু হলো না। সকালের দিকে আমরা বেরিয়ে যেতাম, এদিক ওদিক ঘোরাফেরা করে তারপরে দুপুরের দিকে প্রফেসর আর এক্সপার্টদের সাথে জঙ্গলে যেতাম। সেখানে গিয়ে গাছপালা সম্পর্কে নানান রকমের তথ্য জোগাড় করে বিকেলের মধ্যে কটেজে ফিরে আসতাম। কারণ সন্ধ্যের পর কটেজের বাইরে বেরোনো ছিল একেবারেই নিষিদ্ধ। প্রাণের ঝুঁকি থাকার কারণে কেউই সাহস করে বাইরে বেরোতো না। আর আমার সাথে যা ঘটেছিল তারপর তো আমি আর সাহসই পেতাম না। যেদিন আমরা ফিরে আসব তার ঠিক আগের দিন রাতের বেলায় ঘটেছিল ওই চরম দুর্ঘটনা, যেটার কথা ভাবলে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। রাত তখন প্রায় 2:30। হঠাৎ করেই আমার গলাটা শুকিয়ে গেল। ঘুম হালকা ভেঙে যাওয়ায় আমি পাশে জলের গ্লাসটা নিয়ে এসে ঢকঢক করে কিছুটা জল গলায় ঢাললাম। ঢেলে ফেলার সাথে সাথেই মনে হলো যেন বারান্দায় কেউ দাঁড়িয়ে রয়েছে। দেখলাম দরজাটাও সামান্য ফাঁক। আমি পাশে তাকিয়ে দেখলাম কল্পনা নেই। ঘুমের মধ্যে ভাবলাম ও বোধহয় বাইরে বেরিয়েছে। আমি এই পাশ ফিরে শুয়ে পড়তে যাব, এমন সময় আমার সম্বিত ফিরে এলো। এই সময় কল্পনা বারান্দায় দাঁড়িয়ে কি করছে? কল্পনার আবার সিগারেট খাওয়ার একটা বাজে ঝোঁক ছিল। আমি দেখলাম দরজার পাশ ঘেঁষে বেশ কিছুটা সিগারেটের ধোঁয়া ঘরের মধ্যেও প্রবেশ করছে। আমি তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেলাম।
কারণ কটেজে সিগারেট খাওয়া ছিল নিষিদ্ধ। ব্যাপারটা জানাজানি হলে যে একটা মারাত্মক রকমের প্রেস্টিজ ইস্যু হতে পারে এটা মাথায় আসতেই আমি এগিয়ে গেলাম। বাইরে বেরোতেই দেখলাম সে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। আমি কল্পনাকে পিছন থেকে ডাকলাম, এই কল্পনা, এখানে দাঁড়িয়ে এটা সিগারেট খাওয়ার সময়? যদি একবার ক্যামেরায় ধরা পড়ে ব্যাপারটা, বুঝতে পারছিস কত টাকা জরিমানা গুনতে হবে? কিরে, তোর আমার কথাটা কানে ঢুকছে? দেখলাম কল্পনা আমার থেকে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে গেল, তারপর পিছনের দিকে ফিরে দিব্যি সিগারেট খেয়েই চলল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটার হলো কি? এরকম অদ্ভুত আচরণ করছে কেন? এবার দেখলাম কল্পনা ক্রমে বারান্দা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে লুকিয়ে থাকা আতঙ্কগুলো যেন আরো বেশি করে দানা বাঁধতে শুরু করে দিল। আমি ওকে বাধা দেওয়ার জন্য এগোতে থাকলাম। কল্পনাকে অনুসরণ করতে করতে কখন যে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি হুঁশই ছিল না। ভাগ্যিস আমার পকেটে একটা ছোট্ট টর্চ ছিল, সেটা চালিয়ে সামনের দিকে ধরলাম। না, কল্পনা কোথাও নেই। আশেপাশে টর্চের আলোটাকে ঘুরিয়ে দেখতে থাকলাম, কিন্তু কোথাও ওর কোনো উপস্থিতি আমি টের পেলাম না। ওই হাড় কাঁপানো ঠান্ডার সাথে সাথে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেও শুরু করে দিল এবারে। আমি জোরে চিৎকার করলাম, কল্পনা, এই কল্পনা, কোথায় গেলে তুই? দেখ, আমার কিন্তু ভয় করছে, ভীষণ ভয় করছে। এটা কি মস্করা করবার সময়? এই কল্পনা, কি রে, শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস? কল্পনা। পাহাড়ি এলাকায় সবসময় একটা কুয়াশার আস্তরণ থাকে। সেই কুয়াশা পেরিয়ে না আগে কিছু দেখতে পাওয়া যায়, না পিছিয়ে এসে কিছু ঠাহর করা যায়। একটা জমাট বাঁধা ধোঁয়াটে অন্ধকারের মধ্যে দিবারাত্র শরীরটা মিশে থাকে। এক হাত দূরের বস্তুকেও খালি চোখে ঠাহর করতে পারা যায় না। বলা বাহুল্য, আমিও কল্পনাকে দেখতে পাচ্ছিলাম না। এমন সময় দেখলাম কোথা থেকে একটা নীলাভ বর্ণের আলো আমার চোখের সামনে এসে ধরা দিয়েছে। সেই আলোর দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমি। ভাবলাম কল্পনা হবে হয়তো, ওর কাছে নির্ঘাত অন্য রঙের টর্চ রয়েছে। আমি আরও কিছুটা সামনের দিকে এগোতে যাব, এমন সময় হঠাৎ করে আকাশে মেঘ গর্জন করে উঠল। আর সেই বিদ্যুতের গর্জনের সাথে সাথেই আলোর ঝলকটা আমার চোখকে ধাঁধিয়ে দিয়ে আবিষ্কার করলো এক বিভীষিকাকে। জানিস সেটা কি ছিল নিশা? চোখের সামনেই দেখলাম একটা বাচ্চা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। বাঁ হাতে সে নিজের কাটা মুন্ডটাকে শক্ত করে ধরে রেখেছে, আর তার ডান হাতে রয়েছে একটা কুঠার। সেই কুঠারের থেকে তাজা তাজা রক্তের ফোঁটাগুলো তখনও জমিতে গড়িয়ে পড়ছে, আর তার কাটা মুন্ডুর থেকে ঝরে পড়ছে তাজা রক্ত। শিরের কেটে যাওয়া ধমনীগুলোর থেকেও ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে সেই বাচ্চার দেহের বাকি অংশগুলোকে ভিজিয়ে দিচ্ছে। আর এই অবস্থায় সে এক পা করে আমার দিকে এগিয়ে আসছে। আমার মুখ থেকে তখন কোনো কথাই সরছিল না। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, কেবল হাঁ করে সামনের দিকে তাকিয়েছিলাম। এর সাথে সাথেই গোটা জঙ্গলে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়তে শুরু করলো একটা পৈশাচিক হাসির শব্দ। আমি আমার গলায় থাকা কবচটাকে শক্ত করে চেপে ধরলাম। ডান হাতের মুঠোর মধ্যে সেই কবচটাকে রেখে আমি ঈশ্বরের নাম স্মরণ করতে শুরু করলাম। অনুক্রমে টর্চটিকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়েই প্রাণপণে দৌড়তে শুরু করলাম। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও, আমি এভাবে মরতে চাই না, বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে। দৌড়ানোর সময় পিছনের দিক থেকে ধেয়ে আসা ওই পৈশাচিক হাসির শব্দের পাশাপাশি
মেঘের গর্জনের শব্দগুলো যেন আমাকে লক্ষ্য করেই ধেয়ে আসছিল। এদিকে আমার দৌড়ানোর শক্তিও ক্রমশ কমে আসছিল। আমি কিছুতেই পা চালিয়ে এগোতে পারছিলাম না। এভাবে রুদ্ধশ্বাসে দৌড়তে দৌড়তে কখন যে কটেজের সীমান্তে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম খেয়াল নেই। সকালে জ্ঞান যখন ফিরল তখন দেখলাম আমি বিছানার উপরে শুয়ে রয়েছি, আর আমার পাশে রয়েছে কল্পনা। বাকিরাও। কল্পনাকে আমি দেখেই উত্তেজিত হয়ে বসে পড়লাম। এ কি, তুই এখানে কিভাবে এলি? কালকে তো তোকে খুঁজতেই আমি জঙ্গলের দিকে গেছিলাম। জঙ্গলের ভিতরে ঢুকে তোকে কত খুঁজলাম, কিন্তু তোকে কোথাও দেখতে পেলাম না। এটুকু বলেই জানি না কেন সেদিন থেমে গিয়েছিলাম। আমার নিজেকেও সেদিন আর বিশ্বাস করতে ইচ্ছে করছিল না। কল্পনা আমার মুখে এমন কথা শুনে বলল, তোর মাথাটাই খারাপ হয়ে গেছে অন্বেষা। আমি তো কালকে রাতে তোর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। রাতের বেলা বাইরে বেরোবো কি রে? যেখানে সন্ধ্যার পরে আর কারুর বাইরে বেরোনোর সাহস হয় না, সেখানে নাকি আমি রাতের বেলা বাইরে বেরোবো? তুই পারিস ওরে বাবা। কল্পনার মুখে এসব কথা শুনে আমি হতবাকের মতো চেয়ে রইলাম। তাহলে কালকে রাতে আমি বারান্দায় কাকে দাঁড়িয়ে সিগারেট খেতে দেখেছিলাম? কথাটা মনের মধ্যে উঁকি দিতেই আবারও গাটা শিউরে উঠল। পরে জানতে পেরেছিলাম ওই কটেজটাই নাকি হন্টেড। ওখানে নাকি অনেকেই অপঘাতে মারা গিয়েছিল। ইংরেজ আমলে অনেককেই নাকি ওখানে স্কুল আওয়ার্সের পরে নিয়ে এসে মেরে ফেলা হতো। ইংরেজরা এভাবেই মানুষের উপর অকথ্য অত্যাচার করত। ওখানকার কেয়ারটেকারই আমাদেরকে এই কাহিনীখানা শুনিয়েছিল। চলে আসবার দিন এসব কথা শুনে আমার মুখ থেকে আর একটাও শব্দ বেরোয়নি। কিন্তু বিশ্বাস কর, এই 5 বছরে কাউকে এই ইনসিডেন্টের বিষয়ে কিছুই জানাতে পারিনি। তোকেই প্রথমবার জানালাম, আর শেষবারও বলতে পারিস, কারণ বিশ্বস্ত লোক ছাড়া আর কারোর সাথেই এসব কথা শেয়ার করতে পারা যায় না। সকলেই ব্যাপারটাকে বুঝরুকি ছাড়া আর কিছুই ভাববে না। এরপর থেকে আমি অনেকবারই ট্রমাটাইজড হয়ে পড়েছিলাম। সাইকোলজিস্টের কাছে গেছি, ওষুধ খেয়েছি, তবুও এখনও যেন মাঝে মাঝে নিজের ঘরের ভিতর হোক কিংবা বাইরে ওই বাচ্চাটাকে দাঁড়িয়ে থাকতে দেখি। হাতে কুঠার আর কাটা মাথাটা নিয়ে এখনও যেন সে নিজের দিকে আমাকে হাতছানি দিয়ে ডাকে। মনে হয় যেন ওর কত অধরা কথা জমে রয়েছে। আমাকেও কুড়ুলের ঘায়ে শেষ করে সে নিজের দলে আরও একটা লোককে বাড়াতে চায়। সঙ্গী খোঁজে সে, যাতে আমি বসে একান্তে তার সেই কাহিনীখানা শুনতে পারি, তার ওই কষ্টকর মৃত্যুর কথা। পরে বুঝতে পেরেছিলাম ওই বিড়ালের মৃত্যুটাও কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এর সাথেও ওই বিদেহী আত্মার সম্পর্ক ছিল। অন্বেষা থামল। নিশা সবটা শোনবার পরে হতবাক হয়ে কেবল স্থির দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রইল। বাইরে মেঘটা আবারও একবার গর্জন করে উঠল। সেই রাতের ভোর হলেও নিশার মন থেকে ওই রাতের ভয়টা আর কোনোদিনও গেল না। কিছু